মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে ছেলেমেয়েদের মধ্যে একটা সংশয় দেখা যায়, সেটা হচ্ছে কেরিয়ার। যে এখনও মাধ্যমিক পাস করে গেলাম, এরপরে আমরা কী নিয়ে পড়লে আমরা চাকরিটা পেতে পারি, বা উচ্চ মাধ্যমিক পাস করে গেলাম এখন কী নিয়ে পড়লে আমরা চাকরিটা পেতে পারি। এই সংশয় দূর করার জন্য আজকে আমাদের ভিডিও রয়েছে। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যাদের দরকার নেই তারাও দেখবেন, যাতে আপনার আশেপাশে যে ছেলে মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি সাজেশনটা দিতে পারেন। এখন বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে মাধ্যমিক পাস করার পরে বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে তাদের হাইট বা ওজন বা বলা যেতে পারে তাদের শারীরিক গঠন অনুসারে তাদের কিন্তু কেরিয়ার অপশান চুজ করা দরকার। এখন আমার হাইট রয়েছে 150 সেন্টিমিটার বা আমার হাইট রয়েছে 160 সেন্টিমিটার, আমি যদি বলে জিডি চাকরি করবো সেক্ষেত্রে কিন্তু হবে না। সুতরাং আপনার হাইট যেটা রয়েছে বা আপনার ছেলেমেয়ের যে হাইট রয়েছে সেই ছেলেমেয়ের হাইট বা ওয়েট বা তাদের শারীরিক গঠন অনুসারে কিন্তু কেরিয়ার অপশান চুজ করা দরকার, বা মেডিকেলে ফিটনেস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার চুজ করা দরকার। এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে যে মাধ্যমিক পাস করার পরে ঠিক কোন কোন চাকরিগুলো পাওয়া যায়, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আমি পরপর বিষয়গুলো নিয়ে উপস্থাপন করছি আপনাদের সামনে। প্রথমত সেটা হচ্ছে যে ক্লার্কশিপ। এটা ডাব্লিউবিপিএসসি তরফ থেকে সাধারণত রিক্রুটমেন্টটা করা হয়। এর যোগ্যতা যেটা লাগে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে, তার বয়স মোটামুটি 18 থেকে 40 বছরের মধ্যে হলে হবে। বর্তমান সরকার আরও 5 বছর এক্সটেন্ড করেছে, সুতরাং 45 বছর বয়স পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এর ফর্ম ফিল আপ করতে পারে। যারা মাধ্যমিক পাস করেছে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এর ফর্ম ফিল আপ করতে পারে। এর বেতন কাঠামো রয়েছে এটা। আর এর যে প্রসেসিং যেটা রয়েছে, অর্থাৎ এই প্রসেসিংটা কমপ্লিট করার জন্য চাকরি পেতে যেটা লাগে সেটা হচ্ছে প্রথমত একটা পরীক্ষা হয়, প্রিলিমস পরীক্ষা যেটাকে বলে। প্রিলিমস পরীক্ষায় পাস করার পরে যদি প্রিলিমসে সে পাস করে তারপরে তার হয় সেটা হচ্ছে মেন পরীক্ষা হয়। ঠিক আছে, মেন পরীক্ষা। এই মেন পরীক্ষায় পাস করার পরে তার যেটা হয় সেটা হচ্ছে টাইপিং টেস্ট হয়, এবং তার সাথে হয় ইন্টারভিউ। এই প্রসেসিংটা অর্থাৎ মেন থেকে টাইপিং এবং ইন্টারভিউয়ের এই প্রসেসিংটাকে নিয়ে সাধারণত তার দরকার হয় সেটা হচ্ছে ফাইনাল রিক্রুটমেন্টের দরকার হয়। তবে এখানে যে টাইপিংয়ের যে নম্বরটা থাকে সেটা হচ্ছে নর্মালি কোয়ালিফিকেশন থাকে, অর্থাৎ আপনি যদি কোয়ালিফাই করতে পারেন তাহলেই আপনি যথেষ্ট। একটা টাইপিংয়ের একটা নির্দিষ্ট স্পিড থাকে, সেই স্পিডটা তুলতে পারলে আপনি টাইপিংয়ে কোয়ালিফাই। এখন মেনের নম্বর এবং ইন্টারভিউর নম্বর নিয়ে সাধারণত ফাইনাল ক্লার্কশিপের আর মেরিটটা তৈরি হয়। আর এর যোগ্যতা কী বললাম, এর যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হয়ে যায়। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক। এটাও মাধ্যমিক বোর্ডেরই মাধ্যমিক পাস করলেই সে এই ফর্ম ফিল আপটা করতে পারে। আর এটা যে কমপ্লিট করে সেটা সে একই রকমভাবে পাবলিক সার্ভিস কমিশনে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউবিপিএসসির তরফ থেকে এটা সাধারণত ফর্ম ফিল আপটা হয়ে থাকে। এর যোগ্যতা আগের মতোই। এর যে বেতন কাঠামো সেটা হচ্ছে 5,400 থেকে 25,200 টাকা। এটা রয়েছে কৃষি সহায়ক দপ্তরের। এটা মাধ্যমিক পাস করার মতো সিমিলার প্রসেস, একই রকম। এবার হচ্ছে গ্রুপ ডি রয়েছে। গ্রুপ ডি বিভিন্ন দপ্তরের হতে পারে। একটা হচ্ছে সেটা হচ্ছে যে গ্রুপ ডি স্কুল সার্ভিসের যে গ্রুপ ডি রয়েছে সেটা, বা বিভিন্ন ডিপার্টমেন্টাল যে গ্রুপ ডিগুলো রয়েছে সেটা। দুটোই বিভিন্ন ডিপার্টমেন্টাল হতে পারে গ্রুপ ডি পোস্টের চাকরি। এর যে বেতন কাঠামো সেটা হচ্ছে 20,500 টাকা, এবং এটা যে ওয়েবসাইট এসি স্কুল সার্ভিসের এবং অন্যান্য গ্রুপ ডিও হয়ে থাকে। বিভিন্ন ডিপার্টমেন্ট বা নার্স বিভিন্ন জায়গা থেকে কিন্তু গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়। এটার যোগ্যতা মোটামুটি মাধ্যমিক পাস থাকলেই হয়ে যায়। এবং হচ্ছে এসএসসি এনটিএস, এটা হচ্ছে সেন্ট্রালের একটা চাকরি। ঠিক আছে, সেন্ট্রালের একটা চাকরি। তবে এই চাকরি পাওয়াটা একটু কষ্টকর, কারণ এটার ভ্যাকান্সি খুব কম থাকে এবং সেই জায়গায় ক্যান্ডিডেট বেশি থাকে, যে কারণে এখানে চাকরিটা পাওয়া তুলনামূলকভাবে অন্যান্যগুলোর থেকে একটু কঠিন। তবে পড়াশোনা করলে অবশ্যই চাকরিটা পাওয়া সম্ভব। তবে কেউ না কিছু নেই, শুধুমাত্র নর্মাল একটা পরীক্ষার পরে ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই সাধারণত চাকরিটা দিয়ে দেওয়া হয় এসএসসির এমটিএসটা। এরপর রয়েছে এসএসসি জিডি কনস্টেবল, যেটা অর্থাৎ এসএসসি জিডি, যেটা সাধারণত যার হাইট 170 সেন্টিমিটার যাদের রয়েছে, 170 সেন্টিমিটার যদি হাইট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিতে পারে। আর এসএসসি জিডি যদি 170 সেন্টিমিটার, তার সাথে মেডিকেল যদি ফিটনেস থাকে, তাহলে বলবো যে 1 থেকে 1.5 বছর যদি সময় সে নিজেকে দেয়, তাহলে আশা করছি সে কিন্তু এসএসসি জিডি চাকরি পাবে। এটা মাধ্যমিক পাস থাকলে, নর্মালি পাস থাকলে সে কিন্তু করতে পারে। এরপরে মাধ্যমিক পরে আর যেটা রয়েছে সেটা হচ্ছে রেলের গ্রুপ ডি এর ক্ষেত্রেও সাধারণত মাধ্যমিক পাস করে থাকলেই সে রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে পারে। এখানে বেতন কাঠামো যেটা রয়েছে সমস্ত কিছু, আর বেশি কিছু দরকার নেই, নর্মাল ক্ষেত্রে হলেই হয়ে যায়। এরপরে কি আরও যেটা রয়েছে সেটা হচ্ছে ফুড ইন্সপেক্টর। ফুডের সাব ইন্সপেক্টর যেটা রয়েছে, এটার ক্ষেত্রেও যদিও এই সাব ইন্সপেক্টরের পদ, কিন্তু এটার মাধ্যমিক যোগ্যতা থাকলে, যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু ফুডের ফর্ম ফিল আপ করা যায়। এরপর সে একটা ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়ে তারপরে নর্মাল ইন্টারভিউ দিলে সাধারণত এই চাকরির রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের যে
মোটামুটি আপডেট। এছাড়াও কিছু কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে, যেমন ডাকসেবা কেন্দ্রের কিছু চাকরি রয়েছে ডাকসেবা। এক্ষেত্রে আমি বলবো যে এটার জন্য অনেক নম্বর দরকার হয় এবং এটার নর্মাল ছেলে মেয়েদের জন্য অসম্ভব, কারণ এটা পরীক্ষা টরীক্ষা হয় না কিছু, মাধ্যমিকের যে নম্বর পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে সাধারণত তৈরি হয়। এরপরে এছাড়াও যদি কারো হাইট 167 সেন্টিমিটার বা তার বেশি হয়, 170 সেন্টিমিটার যদি কম হয়, সে যদি পুলিশের দিকে যেতে চায়, সেটা যে পুলিশ কনস্টেবল রয়েছে পুলিশ কনস্টেবলের দিকে যেতে পারে। এটার যে রিক্রুটমেন্টের যে সাধারণত বেতন করা হয় সেটা যে 22,500 টাকা থেকে 58,500 টাকা সাধারণত বেতন হয়ে থাকে। আর এর যে নর্মাল বয়স সেটা 18 থেকে 27 বছর, এর সাথে আরও 5 বছর এক্সটেন্ড করা হয়েছে, সুতরাং 5 বছর আরও পেতে পারে সে। ঠিক আছে, এখানে মোটামুটি প্রত্যেক 2-1 বছর পর পরে কিন্তু রিক্রুটমেন্ট আসে এবং বর্তমানে সরকার পরিবর্তনের ফলে কিন্তু একটা মোটা অঙ্কের ভ্যাকান্সি কিন্তু এখানে আসতে পারে। এরপরে রয়েছে মাধ্যমিক পাস করে সেটা হচ্ছে যে কনস্টেবলের, কলকাতা পুলিশ কনস্টেবল, এটাও কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে একই রকম সেম বেতন কাঠামো, একই রকম সব কিছুই হয়ে থাকে। ঠিক আছে, এটাও কিন্তু করতে পারে এসএসজিডিতে, অত বর্তমানে আমরা অলরেডি বলে দিয়েছি। এখন আসছি সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস করার পরে সাধারণত আরও কিছু চাকরি রয়েছে, যেমন আর্মির অগ্নিবীর রয়েছে। ঠিক আছে, অগ্নিবীর রয়েছে। ঠিক আছে, আর্মির অগ্নিবীর, এই আর্মির অগ্নিবীর শুধু একলা নয়, আর্মি ছাড়া রয়েছে নেভি রয়েছে। ঠিক আছে, নেভি রয়েছে, এয়ারফোর্স রয়েছে, সমস্ত কিছুরই অগ্নিবীরের কিন্তু ফর্ম ফিল আপ এটা কিন্তু মাধ্যমিকের পরে হয়। এবং আর্মির কিছু কিছু পোস্ট আছে যেগুলো উচ্চ মাধ্যমিকের পরে যাওয়া যায়। এবার যদি উচ্চ মাধ্যমিক পাস করার পরে কিছু ছেলে মেয়ের যদি টার্গেট এরকম থাকে যে না সে এই সমস্ত ডিপার্টমেন্টে যাবে না, তাহলে সেক্ষেত্রে তার যে অপশান সেটা হচ্ছে, যদি সে পড়াশোনায় ভালো হয় সেক্ষেত্রে আমি তাকে বলবো সেটা হচ্ছে ডিএলএড করতে। ঠিক আছে, ডিএলএড করে ডিএলএড, ওকে, ডিএলএড করলে 2 বছরের কোর্স, সেটা ডিএলএড করলে ডিএডে ফর্ম ফিল আপ করা থাকলে সে কিন্তু তাদের টেটের জন্য প্রিপারেশন নিতে পারে। ঠিক আছে, টেটের জন্য পরীক্ষা দিতে পারে। টেট যদি সে পাস করতে পারে সেক্ষেত্রে কিন্তু সে 2-4 বছর পরে হলেও সে কিন্তু ইন্টারভিউ বসে চাকরি পেতে পারে। ঠিক আছে, যেমন 2022 সালে টেট পরীক্ষা হয়েছিল, 2025 সালের নর্মালি শর্ট নোটিশ দিয়েছিল ইন্টারভিউর জন্য, এবং বর্তমানে ইন্টারভিউ চলাকালীন চলছিল, কিন্তু ভোট পরিবর্তন হওয়ার পরে, সরকার পরিবর্তন হওয়ার ফলে ইন্টারভিউটা আপাতত স্থগিত রয়েছে, আবার ইন্টারভিউ চালু হবে। তাহলে এই হচ্ছিল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে মোটামুটি কেরিয়ার বিষয়গুলো। এবং উচ্চ মাধ্যমিকের পরে আরও কিছু স্যান্ডেলের চাকরি রয়েছে, হ্যাঁ, যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল রয়েছে। ঠিক আছে, মাধ্যমিকের পরে কিছু, উচ্চ মাধ্যমিকের পরে স্টেনোগ্রাফার রয়েছে, হ্যাঁ, দিল্লি পুলিশের কিছু রয়েছে, বিভিন্ন স্টেটের পুলিশের ক্ষেত্রে কিছু রয়েছে। ঠিক আছে, সেগুলোও করা যেতে পারে। তাহলে এই সময় প্রধানত যেগুলো দরকার সেটা হচ্ছে ঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া। ঠিক আছে, পড়াশোনা করে চাকরি কি সবাই পাবে, এই প্রশ্নটার উত্তর সবাই মনের মধ্যে রয়েছে। দেখুন, পড়াশোনা যদি 1000 ভ্যাকান্সি থাকে, ভালো করে খেয়াল করবেন, 1000 যদি ভ্যাকান্সি থাকে, এই 1000 ভ্যাকান্সির জন্য সাধারণত ফর্ম ফিল আপ হবে মোটামুটি বলা যায় যে 10 লাখ। 10 লাখ ফর্ম ফিল আপ হবে। এই 10 লাখের ভিতরে 1000 ছেলে মেয়ে চাকরি পাবে। তো এখান থেকে বলাই যাচ্ছে যে সবাই কিন্তু চাকরি পাবে না। তো সেই মেন্টালিটি নিয়েই কিন্তু সাধারণত প্রিপারেশন নিতে হবে, হ্যাঁ, যে আমাদের সেই মতো প্রিপারেশন নিয়ে সাধারণত এগিয়ে যেতে হবে। যদি প্রিপারেশনের ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়াবে। সুতরাং প্রিপারেশন নিতে গেলে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, নচেত কিন্তু প্রিপারেশন না নেওয়াটাই বেটার। তাহলে অন্যান্য কোনো এয়ার অপশন যদি পাওয়া যায় সেই ক্যারিয়ার দিকে কিন্তু ঝুঁকে যাওয়াই ভালো। ঠিক আছে, এখন বর্তমান সময় হচ্ছে রাজ্য সহ দেশের বর্তমান পরিস্থিতি অনুসারে আমাদের কী করা উচিত, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে যে সমস্ত ক্যান্ডিডেটরা বসে রয়েছে তাদের ঠিক কী করা উচিত। এবং সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন, সুতরাং প্রথমে সরকার চাইবে যে কিছু হলেও তাদের কাজ দেখানো। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যাদের মোটামুটি 17 থেকে 18 বছর বয়সে যারা রয়েছে তাদের বলবো যে নর্মাল পড়াশোনার থেকে, যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে তাদের নর্মাল পড়াশোনার থেকে কম্পিটিটিভ লাইন পড়াশোনার দিকে একটু ঝুঁকে পড়তে হবে। যদি কম্পিটিটিভ লাইনে ঠিকমতো পড়াশোনা করতে পারে 1 থেকে 1.5 বছরের সময়ে, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত, আশা করছি তারা চাকরির একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, তো যদি কারো প্রিপারেশনের দরকার হয়, বিশেষ করে মুর্শিদাবাদ শক্তিপুর থানা এলাকার যদি কারো প্রয়োজন হয়, বা যদি কেউ চায় প্রিপারেশন নিতে আমার সাথে, সেটা কিন্তু প্রিপারেশন নিতে পারে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, কিন্তু মেসেজের মাধ্যমে। আমি অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে, দুটো মাধ্যমেই পড়াতে ইচ্ছুক।